মানে আজকের বিএনপি নিয়ে একটু কথা বলতে চাই, যে বিএনপির যে আদর্শগত যে 19 দফা, জিয়া রহমানের যে আপনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন 75 পরবর্তী ঘটনা প্রবাহের পরবর্তীতে, তারপর তিনি স্বনির্ভর বাংলাদেশের যে একটা অবস্থা তৈরি করেছিলেন, বাংলাদেশের খাদ্যের এক ধরনের ঘাটতি ছিল, সংকট তো ছিল, সেই জায়গা থেকে আজকে বিএনপি যে নতুন ক্ষমতায় এসেছে 2 দশক পরে, এই চ্যালেঞ্জটিকে কিভাবে দেখছেন? বিরাট চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, দেশ শাসন বলবো না, দেশ পরিচালনা শুরু করেছিলেন, তখন দেশের যে প্রেক্ষাপট ছিল আজকের প্রেক্ষাপটের সাথে মিলবে না। তখন চ্যালেঞ্জ ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশটাকে কিভাবে পুনর্গঠন করা যায়। বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে যে পরিস্থিতির উদ্ভব হয়, জাতির কোনো অভিভাবক ছিল না, তখন কে হাল ধরবে? ওই সময় জিয়াউর রহমান সাহেব হালটা ধরেছিলেন, যার ফলে গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল তার উপর। সেটা উনি যথাযথভাবে পালন করেছেন। তাকে যে সমস্যাটা ফেস করতে হয়েছে, ইন্টারন্যাশনাল যোগাযোগ বাড়াতে হয়েছে, বন্ধু প্রতিম দেশগুলোর সাথে স্বীকৃতি আদায় করতে হয়েছে, যেটা রিটা রহমান একটু টাচ দিয়ে গেছেন, যে চীনের কথা বলেছেন। তারপরে আপনার মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হয়েছে। কিন্তু তখন কিন্তু আজকের মতো দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। এইটা জিয়াউর রহমানকে ফেস করতে হয় নাই। এত দুর্নীতি ছিল, তখনও ছিল। যে দুর্নীতি দেয় জিয়াউর রহমান সাহেব তার মন্ত্রীও বরখাস্ত করেছেন, এরকম রেকর্ডও আছে। এরকম ছিল না। আজকে বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেটা ফেস করতে হচ্ছে, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি দমন, চাঁদাবাজি দমন। চাঁদাবাজি তো নামই ছিল না জিয়াউর রহমান সাহেবের সময় যে কেউ চাঁদাবাজি করতে পারে। চাঁদাবাজিটা আবার কি? চাঁদা নেই, আমরা নিচ্ছি না চাঁদা পার্টি করার জন্য। ওই জনসভা হবে, জনসভার খরচের জন্য চাঁদা তুলতাম, যারা দিত তাদের কাছে চাঁদা দিল, জনসভাই খরচ করতাম। এখন চাঁদা তুলে ঢাকায় বাড়ি করতে হবে। আরে ভাই, এমন মানে রাজনৈতিক কর্মীও আমি জানি যে শুধু চাঁদাবাজির উপরে তার ঢাকা 4টা বাড়ি আছে, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই। তাকে ওই আশপাশের লোকজন বলে LOP, লিভিং অন আদার পিপল। মানে এই সমস্যাটা তো জিয়াউর রহমান সাহেবের ছিল না, তারেক সাহেবের ঘাড়ে এটা হিসাব পড়ছে। এটা তাকে মোকাবিলা করতে হবে এবং শক্ত হাতে মোকাবিলা করতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে হবে তার যে কোনো মূল্যে। মন ভাই বলেছেন আপনার এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো, কিন্তু আমরা আলোচনা করছিলাম যে জিয়া রহমান যে বিএনপি প্রতিষ্ঠা করলেন বা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন 75 পরবর্তী, কিন্তু একটা আলোচনা আছে যে এই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার নামে বাংলাদেশে কিন্তু আবারও 71-এ যে পরাজিত শক্তি, জামাতের মতো যে পরাজিত শক্তি বা মুসলিম লীগ, তারা কিন্তু আবার ইসলামী রাজনৈতিক দলগুলো, যেটা সংবিধানের মধ্য দিয়ে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তারা কিন্তু আবার রাজনীতিতে ফিরে আসলো এবং তার পথরেখায় পথধরই কিন্তু জামাত শক্তিশালী হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি আজকে রাজনীতিতে এই বিএনপিকেই মোকাবেলা করতে হচ্ছে এই সময়ে এসে, সেটি কিন্তু জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুফল কিনা। রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি চির শত্রু চির মিত্র নাই, এটা কথা বলবো, এটা একটা আপ্তবাক্য নাই, কিন্তু এখন রাজনীতি আদর্শবাদের গুরুত্ব আছে। না, আমি বলি আপনি কাদেরকে স্বাধীনতা বিরোধী বলবো? স্বাধীনতা, আমি তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলি। স্বাধীনতা তো এখনকার, এখন আমরা স্বাধীন। আমার এখনকার স্বাধীনতার বিরুদ্ধে যদি কেউ কাজ করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমি তাদেরকে বলবো আমাদের স্বাধীনতা বিরোধী। 71-এ যারা আমাদের স্বাধীনতা চায় নাই, অপতৎপরতা চালিয়েছে পাক হানাদার বাহিনীর সাথে, তাদেরকে আমি বলি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এখন বঙ্গবন্ধু যখন তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে গেছেন, তখন তারা পরিণত হলো কিসে? রাখেন, বাংলাদেশের নাগরিকে। সবচেয়ে বড় কথা, যেই নামটা প্রথমে আসে, যুদ্ধবাদীদের সবাইকে ক্ষমা করেননি, যেই নামটা প্রথমে আসে শাহ আজিজুর রহমান। হি ওয়াজ আওয়ামী লীগার, উনি একজন আওয়ামী লীগার ছিলেন। হ্যাঁ, এক পর্যায়ে মুক্তিযুদ্ধের সব উনি পরে আওয়ামী লীগ ছেড়ে বোধহয় অন্য একটা দলে গিয়েছিলেন, সেটা মুসলিম লীগ না। উনি মুসলিম লীগে আসেন হলো অনেক পরে,
ওই মুক্তিযুদ্ধ সময় ওনাকে পাঠানো হয়েছিল জাতিসংঘে। হুম। হুম, এহিয়া খান পাঠাইছিল আর কি। যাই হোক, জি, মানে মুক্তিযুদ্ধে তার একটা বিরোধী হ্যাঁ, অবস্থান ছিল। জি, এটাই তার মুক্তিযুদ্ধের সময় নাই, বিরুদ্ধে ছোট করে তৎপরতা বলেন। আমি বলি। হ্যাঁ, সুতরাং জিয়াউর রহমান সাহেব যখন জাতীয় ঐক্যের ডাক দিলেন, তো জাতীয় ঐক্যের ডাক দিলে আপনার আশেপাশে যারা আছে তারা তো সবাই তো আসবে, তাদেরকে নিয়ে তো আপনাকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে মানে হবে। তার ৭১ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই দলগুলোও কিন্তু হ্যাঁ, আহ, সাথে নিয়েছিলেন জিয়া রহমান। আর মানে একটা জিনিস আপনাদের নোটিশে দিয়া দেই, জিয়াউর রহমান সাহেব কিন্তু জামায়াত ইসলামী নামে কোনো দল করতে দেন নাই, নিষেধ করেছেন প্রথমেই। ওই নামে কোনো দল করা যাবে না। উনি মানে এই জন্য জামায়াত কিন্তু কোনোদিন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করে না, আপনি খেয়াল করে দেখেন। আর ভিন্ন নামে তখন এসেছিল। ভিন্ন নামে আসছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিয়াল নামে মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে। জি, এইটা এবং খান আব্দুল সবুর খানের মুসলিম লীগ এবং নেজাম ইসলামী পার্টি এগুলো মিলে ৭৯ সালে একটা ঐক্য জোট করে ইলেকশন করে আর ২০টা সিট পেয়ে গেছিল তারা। তখন আওয়ামী লীগ পাইছে ৩৯টা, ওরা পাইছে ২০টা, আপনি খেয়াল করেন। হুম। মানুষ তো ভোট দিচ্ছে তাদেরকে, একটা ফেয়ার ইলেকশন ছিল তখন। সুতরাং ওই জিয়াউর রহমানের উপরে যে জিনিসটা চাপানো হয় যে বহুদলীয় গণতন্ত্রের নামে না, তাদেরকে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করছে। পরবর্তীতে কি আওয়ামী লীগের মধ্যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে দেখি নাই? জি, দেখেছি। জি, ধন্যবাদ। এবং ভবিষ্যতে আরো দেখবো আশা করি। এই প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের আসলে আমরা সত্য মিথ্যা যাচাই করবো ভার দর্শকদের। হ্যাঁ, সেটি আমরা রেখে গেলাম। দর্শক, আজকের এই ছিল আলোচনা। আমাদের সংযোগের সংকটের কারণে আমরা রিটা রহমানকে, মশিউর রহমান জাদু মিয়ার কন্যা, তাকে শেষ পর্যন্ত আমরা পাইনি। তাকে পেলে হয়তো আলোচনা এগিয়ে নেওয়া যেত। ভবিষ্যতে এমন আলোচনা, ইতিহাসের নানা রকম গুরুত্বপূর্ণ অধ্যায় প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই মিলিনিয়াম টেলিভিশনে। আপনারা আমাদের সাথে থাকবেন ও আজকে যারা শুনেছেন দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন এবং আবারও ধন্যবাদ আমাদের স্টুডিও অতিথি আজকের মোহন ভাই, আপনাকেও। আবার কোনো বিষয় নিয়ে দেখা হবে। সব আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।